হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 6। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের প্রশ্ন। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি? চিতল হরিণ, বাঘ, মেছো বিড়াল নাকি শুশক? তো তোমরা ছবি দেখে বুঝতে পারছো, সঠিক উত্তর হয়ে যাবে এই যে মেছো বিড়াল। এই মেছো বিড়াল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী। ওকে, তো পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, যেমন দেখো জাতীয় পাখি কি? মাছরাঙা। এগুলো মনে রাখবে, পরীক্ষাতে প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শিউলি, পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিম এবং পশ্চিমবঙ্গের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। ওকে, আর এই তালিকাগুলো তোমরা কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে। আমি কিন্তু বারবারই বলি, তাহলে কিন্তু পরীক্ষার আগে এক জায়গায় তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি 12 ফেল নামের এই বইটি কে লিখেছেন? দেখো, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই সংক্রান্ত একটি বলিউডে মুভিও হয়েছে, খুবই জনপ্রিয় একটি মুভি। তাহলে এই বইটি কে লিখেছে 12 ফেল? তো দেখো, সম্প্রতি 12 ফেল নামের এই বইটি লিখেছেন অনুরাগ পাঠক। ওকে, প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এবং এটি আইপিএস মনোজ কুমার শর্মার জীবনের উপর ভিত্তি করে রচিত হয়েছে এবং এর উপর ভিত্তি করে কিন্তু একটি বলিউড সিনেমা হয়েছে, যেটি কিন্তু খুবই জনপ্রিয়তা লাভ করেছে এবং বিভিন্ন পুরস্কারও জিতেছে। নেক্সট দেখো 3, দেখো প্রত্যেকটি ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি 2025 সালের গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা অ্যালবাম কোনটি? তো দেখো, এই যে গ্র্যামি পুরস্কার, এটি কিন্তু সঙ্গীত ক্ষেত্রে বা মিউজিক ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, তাহলে এই বছর গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা অ্যালবাম কোনটি? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আর দেখে নাও যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা অ্যালবাম হলো কাউবয় কার্টার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের আগামী 28শে অক্টোবর থেকে নতুন আরেকটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে। এই ব্যাচেও তোমরা কিন্তু সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকবে, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এটাও তোমরা কিন্তু বিষয়ভিত্তিক পেয়ে যাবে। সমস্ত পুরস্কার এক জায়গায়, সমস্ত খেলাধুলা এক জায়গায়, সম্প্রতি কে কোন পদে আছে, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীদের তালিকা, এইভাবে তোমরা কিন্তু পার্ট করে পেয়ে যাবে। এছাড়া সম্পূর্ণ গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পেয়ে যাবে। অর্থাৎ এই ব্যাচের ফিচার্স দেখো কী রয়েছে। তোমরা এই ব্যাচে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস তো পাচ্ছই, পাশাপাশি প্রত্যেকটি ক্লাসে তোমরা পিডিএফও পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে, A4 সাইজের রয়েছে। ওকে, নেক্সট দেখো, প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পাবে, মানে প্রত্যেক দিন যা যা ক্লাস হবে তার উপরে তোমাদেরকে কিন্তু মক টেস্ট নেওয়া হবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা এই ব্যাচে পাবে, আর তোমরা কিন্তু ফুল সেটও পেয়ে যাবে, গ্রুপ সির জন্য 10টা এবং গ্রুপ ডির জন্য 10টা। তো এই সমস্ত ফিচার্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। আগামী 28শে অক্টোবর থেকে এই ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এবং বিস্তারিত এই ব্যাচ সংক্রান্ত এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন। রিজার্ভ ব্যাংকের সেপ্টেম্বর 2025 সালের বুলেটিনে ইউপিআই লেনদেনের দিক থেকে ভারতের কোন রাজ্য শীর্ষে উঠে এসেছে? দেখো 4টে অপশন রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা। সম্প্রতি কিন্তু সেপ্টেম্বরে তেলেঙ্গানা রাজ্য ইউপিআই লেনদেনের শীর্ষে কিন্তু উঠে এসেছে। নেক্সট দেখো 5 নম্বর। দেখো, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? তো দেখো, সম্প্রতি গোটা পৃথিবীর মধ্যে যে গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 প্রকাশিত হয়েছে, তো সেখানে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর 115তম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কাহাদা প্রসাদ ওলি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, সম্প্রতি কিন্তু নেপালে যে আন্দোলন হয়েছিল, সম্প্রতি নেপালে যে ইয়ং জেনারেশন বা জেনজির যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ফলে কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন।
উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? যোগী আদিত্যনাথ, আনন্দবেন প্যাটেল, পুষ্কর সিং ধামি নাকি ভূপেন্দ্র ভাই প্যাটেল? তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি রয়েছে, কোন রাজ্যের রাজ্যপালের নাম কি রয়েছে? তো এই যে তালিকাগুলো, এই তালিকাগুলো তোমরা কিন্তু পরীক্ষার আগে দেখে রাখবে, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন। সম্প্রতি 2024 প্যারিস অলিম্পিকে শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী সৌরভজোৎ সিং তিনি কোন রাজ্যের খেলোয়াড়? হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট নাকি তেলেঙ্গানা? তো দেখো এই যে অলিম্পিক, এটা কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়, লাস্ট হয়ে গেল 2024 সালে। সুতরাং তোমাদের এই যে 2024 সালের যে প্যারিস অলিম্পিক, এই প্যারিস অলিম্পিকটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই প্যারিস অলিম্পিকে শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সৌরভজোৎ সিং, তিনি কোন রাজ্যের খেলোয়াড়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, তিনি হচ্ছে হরিয়ানা রাজ্যের খেলোয়াড়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন। দেখো পুরস্কার সম্মান থেকে গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর কী হবে? নগেন্দ্রনাথ রায়, অমিতাভ ঘোষ, নির্মলা দেবী নাকি নীতির নোহারিয়া? তো দেখো এই যে পদ্ম সম্মান, এই পদ্ম সম্মান 3 প্রকার হয়, একটা হয় পদ্মবিভূষণ, একটা হয় পদ্মভূষণ, একটা হয় পদ্মশ্রী। ওকে, তো সম্প্রতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সাহিত্য ক্ষেত্রে? সঠিক উত্তর হয়ে যাবে নগেন্দ্রনাথ রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর। 2026 সালে ফিফা বিশ্বকাপ পুরুষ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 2026 সালে অর্থাৎ আগামী বছর ফিফা বিশ্বকাপ এটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এটাও প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়, লাস্ট 2022 সালে হয়ে গিয়েছে। তো নেক্সট দেখো 2026 সালে এটি অনুষ্ঠিত হবে আমেরিকাতে। আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, এই 3টি দেশে কিন্তু এই ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পাশাপাশি তোমরা জেনে রাখবে যে 2030 সালে, মানে এর ঠিক 4 বছর পর 2030 সালে এই ফুটবল বিশ্বকাপ কোথায় আয়োজন করা হবে? সঠিক উত্তর হয়ে যাবে মরক্কো, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে, এই মোট 6খানা দেশে। ওকে, নেক্সট দেখো 11। 2026 সালে আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ পুরুষ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? অর্থাৎ দেখো আগামী বছরও তোমাদের আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তো আগামী বছর কিন্তু খেলাধুলার অনেকগুলো ইভেন্ট আছে, তো এইগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। অর্থাৎ সামনের বছর যে সমস্ত ইভেন্টগুলো আছে, সেটা অলিম্পিক হতে পারে, ফুটবল কোনো বিশ্বকাপ হতে পারে, আইসিসির কোনো টুর্নামেন্ট হতে পারে। ওকে, তো এগুলো তোমরা কিন্তু দেখে রাখবে, এশিয়ান গেমস হতে পারে, কমনওয়েলথ গেমস হতে পারে, তো এগুলো তোমরা কিন্তু দেখে রাখবে। তো দেখে নাও এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে। 2026 সালে আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ পুরুষ এটি অনুষ্ঠিত হতে চলেছে। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12। বর্তমান আইসিসি এর চেয়ারম্যান কে রয়েছেন? দেখো প্রত্যেকটি কিন্তু প্রশ্ন তোমাদের বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কমনযোগ্য প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15খানা প্রশ্ন থাকবে। ওকে, সুতরাং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সে যে বাছাই করা প্রশ্নগুলো প্রত্যেক দিন আমরা জিকে মক টেস্টে রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো নেক্সট দেখো 12 নম্বর। বর্তমান আইসিসি এর চেয়ারম্যান রয়েছেন কোন ভারতীয়? সঠিক উত্তর হয়ে যাবে জয় শাহ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13। প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা কতগুলো ছিল? তো আমরা এর আগের একটা প্রশ্ন দেখলাম যে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী সৌরভজোৎ সিং তিনি হলেন হরিয়ানা রাজ্যের বাসিন্দা। তাহলে এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তাহলে প্যারিস অলিম্পিকে ভারতের মোট কতগুলো পদক পেয়েছিল, মোট পদক সংখ্যা কতগুলো? তো দেখো প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা মনে রাখবে 6টি। তার মধ্যে একটি ছিল রূপা,
এবং বাকিগুলো ছিল ব্রোঞ্জ পদক। অর্থাৎ একটি যদি রূপা হয় বাকি তোমাদের 5টা কিন্তু হয়ে যাবে ব্রোঞ্জ পদক। রূপাটা কে পেয়েছিল? রূপাটা পেয়েছিল নীরজ চোপড়া, এই নীরজ চোপড়া, এবং বাকি এরা কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিল। ওকে, তার মধ্যে ভারতীয় হকি টিমও ছিল। তাহলে প্যারিস অলিম্পিকে, অর্থাৎ গত বছর প্যারিসে যে অলিম্পিক অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে ভারতের মোট পদক সংখ্যা হচ্ছে 6টি। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 14, সম্প্রতি অপারেশন সিন্দুর নামে সামরিক অভিযান কোন দেশের বিরুদ্ধে করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে সাম্প্রতিক অপারেশন সিন্দুর, এটি পাকিস্তানের বিরুদ্ধে করা হয়েছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এই যে অপারেশন সিন্দুর, এই টপিক থেকে কিন্তু সাম্প্রতিক পরীক্ষাগুলোতে প্রশ্ন আসছে। লাস্ট তোমাদের যে WPSI প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হলো, তো সেই পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিল। ওকে, নেক্সট দেখো 16, রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোথায়? রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোথায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, রাজা রামমোহন রায়ের জন্মস্থান হলো রাধানগর, হুগলিতে। দেখো জিকের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বিভিন্ন যে মনীষী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, তাদের জন্মস্থানগুলো কোথায়, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে তোমাদের জিকে ক্লাসেও এগুলো আলোচনা করে দেবো। প্রত্যেকটা আমরা টপিক ধরে ধরে তোমাদের জিকে ক্লাস করিয়ে দেবো। তো সেখানেও তোমরা কিন্তু এই সমস্ত টপিকগুলো পেয়ে যাবে, আর এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 17, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? খুবই সহজ প্রশ্ন। দেখো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু খুব একটা যে হাই লেভেলের প্রশ্ন আসবে তা কিন্তু নয়, তোমাদের ইজি টু মডারেট লেভেলের কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী, জয়প্রকাশ নারায়ণ নাকি গঙ্গাধর তিলক? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখে নেবে যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের লৌহ মানব হলো সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। ওকে, তো বেশ কিছু পরিচিত নাম এবং প্রকৃত নাম যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, দেখো ছোট্ট একটি তালিকা করে দেওয়া হয়েছে। যেমন দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে। ভারতের পক্ষী মানব কাকে বলা হয়? সেলিম আলীকে। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। ভারতের শান্তি মানব কাকে বলা হয়? লাল বাহাদুর শাস্ত্রীকে। আর ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ওকে, তো এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, পারলে তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করবে। আমি কিন্তু বারবারই বলি, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের এক জায়গায় থাকবে, রিভিশন করতে কিন্তু সুবিধা হবে। ওকে, তো এরপরে দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস এটি কোন তারিখে পালন করা হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 মার্চ, 6 মার্চ, 8 মার্চ নাকি 12 মার্চ? সঠিক উত্তর কী হবে? তো দেখো আন্তর্জাতিক নারী দিবস এটি পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 8 মার্চ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর দ্বারা সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর কী হবে? 42, 26, 36 নাকি 44? তো দেখো এই যে সংবিধানের যে বিভিন্ন সংশোধনগুলো রয়েছে, তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখবে। তো দেখো সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, যেমন দেখো 36, যেটা প্রশ্নেই বললাম যে সিকিমকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয়। 42টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দগুলো কিন্তু আমাদের প্রস্তাবনায় যোগ করা হয়, এটি কিন্তু পরীক্ষাতে আসে। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই 3টি শব্দ আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্যগুলো কিন্তু এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের ভারতবর্ষের সংবিধানে কিন্তু যুক্ত করা হয়। নেক্সট দেখো 44তম, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। নেক্সট দেখো 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার লাভের যে প্রয়োজনীয়তা, তার যে বয়স, সেই বয়সটা কিন্তু 21 বছর থেকে কমিয়ে 18 বছরে করা হয়। ওকে, নেক্সট দেখো 20,
ভারতবর্ষের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত পুরুষের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন। ভারতবর্ষে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিল প্রথম পুরুষের নাম কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জি শঙ্কর কুরুপ নাকি রাজা গোপালাচারী? তো দেখো, এই যে জ্ঞানপীঠ পুরস্কার এটি কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়। আমাদের যে ভারতীয় সাহিত্য রয়েছে সেই সাহিত্য ক্ষেত্রে এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। আর এই জ্ঞানপীঠ পুরস্কারটা প্রথম কাকে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে জি শঙ্কর কুরুপ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা হলেন আশাপূর্ণা দেবী। ওকে, এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। প্রথম পুরুষের নাম কি? জি শঙ্কর কুরুপ। আর প্রথম মহিলার নাম কি? আশাপূর্ণা দেবী। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? শশাঙ্ক, ধনানন্দ, বিম্বিসার নাকি মহাপদ্মনন্দ? দেখো, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 22 নম্বর। কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে? ব্যাঙ, পাখি, মাছ নাকি গিনিপিগ? দেখো, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে ভেনাস হৃৎপিণ্ড থাকে মাছের দেহে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24। মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? আমাদের মানুষের দেহের সবথেকে ছোট হাড়ের নাম কি? ফিমার, স্টেপিস, হাত নাকি লৌহ মস্তিষ্ক? তো দেখো, আমাদের মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, স্টেপিস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি আমাদের মানব দেহের কানে অবস্থিত। ওকে, নেক্সট দেখো 26। তো দেখো, তার মাঝখানে একটি প্রশ্ন ছিল, এটি টাইপিং মিস্টেক রয়েছে আমাদের। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? তার আগে 25 নম্বর একটি প্রশ্ন ছিল, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? তো মনে রাখবে, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। ওকে, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। নেক্সট দেখো 26। সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পঞ্চায়েতগুলি কেবল কর ধার্য করতে পারে, কোনো কর ধার্য করতে পারে না, নাকি কেবল সরকারি অনুদান পায়, নাকি কর, শুল্ক, টোল ইত্যাদি ধার্য এবং আদায় করতে পারে? সঠিক উত্তর কী হবে? তো দেখো, পঞ্চায়েতগুলি সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের পঞ্চায়েতগুলি কর, শুল্ক, টোল ইত্যাদি ধার্যও করতে পারে এবং আদায়ও কিন্তু করতে পারে। পঞ্চায়েতের কিন্তু এই কার্যক্ষমতা রয়েছে সংবিধান অনুযায়ী। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানুষের পাচনতন্ত্রে অ্যামাইলেজ এটি কিন্তু প্রথমে খাদ্যের জন্য মিশ্রিত হয়। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28। কাফুলি নিচের কোন রাজ্যের খাবারের একটি পদ? পাঞ্জাব, আসাম, সিকিম নাকি উত্তরাখণ্ড? তো দেখো, কাফুলি সঠিক উত্তর হয়ে যাবে কাফুলি এটি হলো উত্তরাখণ্ডের কিন্তু একটি জনপ্রিয় খাবার। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 29। এলিসা টেস্ট এটি কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। বলো, কিসের জন্য এলিসা টেস্ট এটি নির্ণয় করা হয়? সঠিক উত্তর কী হবে? ক্যান্সার, এইডস, যক্ষ্মা নাকি কোনোটি নয়? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। এলিসা টেস্ট এটি কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, এইডস। এইডস রোগ নির্ণয়ের পদ্ধতি হচ্ছে এলিসা টেস্ট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30। ভারতীয় রুপি, দেখো রুপির সাইন কি? রুপির সাইন হচ্ছে এটা। তো এই চিহ্নটিকে ডিজাইন করে কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন। প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। ভারতীয় রুপি চিহ্নকে ডিজাইন করে কে? উদয় কুমার, বিজয় কুমার, প্রেম কুমার নাকি শেরশাহ সুরি? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় রুপি চিহ্নকে ডিজাইন করে উদয় কুমার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31। ভারতবর্ষে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন কোন সম্রাট? তো দেখো, ভারতবর্ষে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করে
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাবর। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো তোমাদের আজকের এই প্র্যাকটিস সেটের গুরুত্বপূর্ণ বাছাই করা 30-31টি প্রশ্ন উত্তর। তো এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের যেটা প্রথমেই বললাম যে আগামী 28শে অক্টোবর থেকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আরেকটি নতুন ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে। ওকে, অনেকেই তোমরা কিন্তু রিকোয়েস্ট করছো নতুন ফাউন্ডেশন ব্যাচের জন্য। তো আগামী 28শে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে। এই ব্যাচেও সম্পূর্ণ কিন্তু জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি সমস্ত তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস পাবে, সঙ্গে পিডিএফ ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। প্রত্যেক দিন তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। তোমাদের বর্তমানে কিন্তু অফার চলছে। এছাড়া তোমাদের পরীক্ষাটা আগামী জানুয়ারি মাস নাগাদ হতে চলেছে, প্রবল সম্ভাবনা আছে। সুতরাং হাতে কিন্তু মোটামুটিভাবে মেরে কেটে 2 থেকে আড়াই মাসের মতো সময় রয়েছে। তো এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও এবং তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তির জন্য, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, এই সমস্ত প্রত্যেকটি সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো CRP একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।